প্রত্যেক দিনকার মতো আমি সেদিনকে জঙ্গলে গিয়েছিলাম। কিন্তু সেদিনকে অন্যান্য সকল দিনের থেকে যে আমার সন্ধ্যাটা একটু ভিন্ন রকমের কাটবে সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। সেই সন্ধ্যা আমার জীবন বদলে দিয়েছিল। আজকে আমি আপনাদেরকে শোনাব আমার সেদিনকের সেই ঘটনাটি, যে ঘটনাটি আমার জীবনকে একদম সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল। কি হয়েছিল সেদিন সন্ধ্যায় আমার সঙ্গে, বা আমি কি বা খুঁজে পেয়েছিলাম যার কারণে আমার জীবনটা এরকম আচমকা বদলে গেল। এই সাধারণ আমি যে একা একা বসবাস করতাম, একার মতো সমস্ত কিছু করতাম, প্রত্যেকদিন কাজ শেষ করে সন্ধ্যার দিকে ওই রাস্তা ধরে আমি বাড়িতে ফিরতাম। সেই জঙ্গলের রাস্তায় একটা মেয়ে, যে কিনা আমার জীবন বদলে দিয়েছিল। প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি এমএস স্টোরি বক্সের নতুন আরও একটি এপিসোডে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বরাবরের মতো কণ্ঠে আমি আরজে মিজু আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন এমএস স্টোরি বক্স। স্টোরি বক্সের গল্পগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি আপনার জীবনের ঘটনা আমাদেরকে পাঠাতে চান তাহলে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা আপনাদের গল্প পাঠাবেন এবং আমাদের চ্যানেলে সে গল্প প্রকাশ করা হবে। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি আজকের ঘটনায় চলে যাই। সেদিন কাজ থেকে ফিরতে ফিরতে আমার একটু রাত হয়ে গিয়েছিল। তখন সন্ধ্যা পেরিয়ে অনেকটা রাত হয়ে গিয়েছে। আলো প্রায় শেষ হয়ে এসেছে। দিনের আলো ফুরিয়ে আসছে। জঙ্গলের রাস্তা ধরে আমাকে বাড়িতে ফিরতে হবে। আমি যে গ্রামটায় থাকতাম সে গ্রামের একদম শেষ মাথার মানে জঙ্গলের পাশের বাড়িটাই ছিল আমার, যেটা কিনা লোকালয় থেকে অনেকটা ভেতরে ছিল। আমি সেই বাড়িতে একা একা থাকতাম আর শহরে একটা জায়গায় কাজ করতাম। সেই কাজ শেষ করে সন্ধ্যার আগে আগে ওই বাড়িতে ফিরতাম। আমি যে অঞ্চলটায় থাকতাম সেই অঞ্চলটা ছিল একদম শুনশান এবং খুবই নীরব একটা জায়গা। আমি যা রোজগার করতাম তা দিয়ে টেনে টেনে কোনো মতে আমার সংসার চলে যেত। আমার পিছুটান ছিল না, না ছিল সামনে কোনো পিছুটান, না ছিল পেছনে। সব দিক দিয়ে আমি একার মতো করেই বাঁচি। অনেক বছর আগে আমার বাবা মা মারা যায়। তারপর দাদির কাছেই মানুষ হয়েছি। দাদিও মারা গিয়েছে ৮-১০ বছর হল। তারপর একা একাই এরকমভাবে থাকি। ছোটবেলা থেকেই দারিদ্রতা দেখে বড় হয়েছি। এখনও ঠিক তাই, এরকমভাবেই আমার জীবন চলছিল। সেদিন রাত্রেবেলা আমি যেখানে কাজ করি সেখান থেকে ফিরতে একটু সন্ধ্যা হয়ে গেল। আর আমি যে জঙ্গলের রাস্তা ধরে বাড়িতে আসতাম সেটা ছিল বিশাল বড় এক মিরান জঙ্গল। প্রায় ৪-৫ কিলোমিটার এরিয়া জুড়ে এরকম শুধু ফরেস্ট কলোনি। দুই পাশে কাঁচা কাঁচা রাস্তার পাশে এক অনন্য বন জঙ্গল। এই জঙ্গলের ভেতর দিয়ে কোনো মানুষজন সাধারণত সন্ধ্যার পরে যাতায়াত করে না। আমি চেষ্টা করি মাগরিবের আজান দেওয়ার আগে বাড়ি ফিরতে। তবে সেদিন মাগরিবের আজান দেওয়ার পরে জঙ্গলের ঠিক মাঝামাঝি পর্যায়ে এসে আমি পৌঁছালাম। ওইখানে যে বাসটা যায় সে বাস থেকে নেমে বাড়ি পর্যন্ত আসতে ১.৫ কিলোমিটার রাস্তা পড়ে। এই ১.৫ কিলোমিটার রাস্তা আমাকে হেঁটেই গ্রাম পর্যন্ত আসতে হয়। আমাদের গ্রামটা একদম অনুন্নত। অন্য পাশ দিয়ে অবশ্য রাস্তা আছে, সেই পাশ দিয়ে আসতে গেলে আরও বেশি পথ আসতে হয়, যার কারণে এই পাশ দিয়ে আসতেই আমার বেশ খানিকটা সুবিধা হয়। আমি সেদিন রাত্রেবেলা জঙ্গলের রাস্তা ধরে মাছ থেকে নেমেই হেঁটে আসছি। চারিদিকে তখন ঘোটঘোটে অন্ধকার নেমে এসেছে। হালকা আলো ফুটেছে, তবে সেই আলোতে আলকা আশেপাশে কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি হেঁটে এগোচ্ছি, খুব দেরি হয়ে গিয়েছে। আর একটু দেরি করলে হয়তো অন্ধকারের ভিতরে খুব পা টিপটিপিয়ে যেতে হবে। তবে এই রাস্তা আমার মুখস্থ। অনেক বছর ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করছি। তবে খুব দ্রুত বাড়িতে ফিরতে হবে, ফিরে রান্নাবান্না করতে হবে, হারিকেন জ্বালিয়ে আরও অনেক কাজ আছে। সে তো খুব দ্রুত পা চালাচ্ছি। ঠিক সেই মুহূর্তে আমার চোখকে একদম আশ্চর্যের এক মহিমায় ভরিয়ে দিয়ে সামনের দিকে আমি দেখতে পেলাম অদ্ভুত এক দৈব্যক আলো। যে আলোটা আমি যে রাস্তা ধরে আসছিলাম তার থেকে প্রায় ১০০ মিটার সামনে হবে জল করে চলছে। আমি আলোটা দেখে সামনের দিকে এগিয়ে আসলাম। অদ্ভুত বিষয়, জঙ্গলের ভিতরে রাস্তার ধারে একটু জঙ্গলের মাঝখানে আর কি রাস্তার দিকে হয়তো অল্প একটু সামনে জল করছে। আমি খুব দ্রুত দৌড় দিতে শুরু করলাম সেই আলোটার দিকে। রাস্তার মাথা পর্যন্ত এসে খেয়াল করলাম আমি যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে ২০ হাত দূরে একটা গাছের গোড়ায় কোনো কিছু একটা চকচক করছে। গাছের ওই পাশের আড়ালে থাকার কারণে সেই জিনিসটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমি তখন সেখান থেকে দ্রুত নিচের দিকে নামলাম। আমার বরণে তখন শাল হালকা হালকা। অক্টোবর-নভেম্বরের সময় আমি তখন শালটা ভালোমতো আমার শরীরের সঙ্গে পেঁচিয়ে নিচের দিকে নেমে দৌড়াতে শুরু করলাম। একটুখানিক সামনে যেতেই আমি আমার নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। এটি কি আজ সত্যি কোনো কিছু, নাকি আমি আমার চোখে কোনো ভ্রম দেখছি?
আমি দেখতে পেলাম গাছের গোড়ায় অসম্ভব রূপবতী এবং সুন্দরী একটা মেয়ে শুয়ে আছে। মেয়েটার শরীর থেকে এক ধরনের নীল আভা জ্বলছে, যে আলোটা সাধারণ কোনো মানুষের সঙ্গে মিলালে হয়তো সেটা মিলবে না। মেয়েটার চেহারা যেন উজ্জ্বল এবং চকচক করছে। সেখানে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি খেয়াল করলাম সে এমনভাবে পড়ে আছে দেখে মনে হচ্ছে এই গাছের ওপর থেকে সে নিচে পড়ে গিয়েছে। তার পাটা বাঁকা হয়ে আছে, হাতটা একদম পিঠের তলে চলে গিয়েছে, আর কিছু কিছু জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। আমি কি করব ভেবে উঠতে না পেরে মেয়ের কাছে গেলাম, গিয়ে তাকে জাগানোর চেষ্টা করলাম। তার মুখে যে হাত দিব আমার খুব ভয় করছিল, কারণ মেয়েটার শরীরে তখন এক ধরনের আলোকিত চকমুখির মতো জ্বলছিল। যাই হোক, যেহেতু তাকে জাগাতে হবে, ডাক না দিলে তো আর তাকে জাগানো সম্ভব নয়। আমি ভয়ে ভয়ে মেয়েটার শরীরে হাত দিলাম। হাত দেওয়ার সঙ্গেই দেখলাম তার গায়ে যে আলোটা জ্বলছিল সে আলোটা হঠাৎ করে নিভিয়ে গিয়েছে। আমি তখন চমকে গিয়ে পেছনে সরে গেলাম। মেয়েটার শরীরে তখন কোনো প্রকার সেন্স নেই, তবে সে অচেতন হয়ে আছে সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে, এবং সে এখানে এসে কিভাবে পড়েছে সেটা তো কিছু বুঝতে পারছি না। আর মেয়েটার শরীরে এরকম চকচক করে আলো জ্বলছিল কিসের জন্য? মেয়েটার পরনে একটা আকাশি রঙের এক ধরনের অদ্ভুত চকচকে কাপড়, এবং সে কাপড়টা খুব জলজল করছে। মাটিতে পড়ে কাপড়ের বেশ খানিকটা অসময়লা লেগে গিয়েছে। এখান থেকে আমার ঘর খুব বেশি দূরে না। আমি একে এখানে এরকমভাবে ফেলে রেখে যেতে পারবো না, সেটা মনে করেই পরে পরে ভাবলাম যে একে আমি বাসা পর্যন্ত নিয়ে যাই, সেটাই বোধহয় ভালো হবে। যেরকম চিন্তা ঠিক সেরকম কাজ। আমি তখন মেয়েটিকে সেখান থেকে তুলে নিলাম কোলে। আমি দেখলাম মেয়েটি তখন একদম অচেতন হয়ে আছে, তবে তার শ্বাস তখনও চলছে। সম্ভবত জঙ্গলে এসে হারিয়ে গিয়েছে। মেয়েটিকে দেখে বেশ বড়লোক ঘরের মেয়েই মনে হচ্ছে। আমি তখন তাকে তুলে আমার ঘর পর্যন্ত নিয়ে আসছিলাম। মেয়েটার ওজন ছিল অনেক বেশি। সাধারণত মেয়েদের শরীরে এত ওজন হয়ে থাকে না, এবং সে উঁচু লম্বায় বেশ খানিকটা, প্রায় আমার মতন। আমার শালটা তখন আমি কোমরে বুঝলাম। মেয়েটা অনেক ভারী ছিল, যার কারণে তুলে আনতেই আমার বেশ খানিকটা কসরত করতে হলো। এসে আমি তখন আমার বাইরে, মানে ঘরের বাইরে একটা বসার ঘাট আছে, সেখানে আম গাছের নিচে আমি বসে থাকি মাঝে মধ্যে। সেখানে মেয়েটাকে শুইয়ে আমি আমার ঘরের তালা খুললাম। তালা খুলে ঘরের ভিতরে গিয়ে ঘরটা পরিষ্কার করে হারিকেনটা চালালাম। তারপর মেয়েটাকে ঘরের ভিতরে নিয়ে শুয়ে দিলাম। আমি দেখলাম মেয়েটার শরীর বেশ খানিকটা জ্বর, মানে খুব গরম হয়ে আছে। আমি যখন প্রথম তার শরীর স্পর্শ করেছিলাম তখন তার শরীর এতটা গরম ছিল না, ঠান্ডা ছিল, তবে এখন বেশ খানিকটা জ্বর মনে হচ্ছে। মেয়েটা শুয়ে রয়েছে, তার জ্ঞান কখন ফেরে কে জানে। আমি হারিকেনটা জ্বালিয়ে রেখেছি। হারিকেনটা জ্বালিয়ে তখন আমি বাইরে এসে ভাবলাম কিছু রান্নাবান্না করতে হবে। আর মেয়েটার শরীরের যে সমস্ত জায়গায় টুকটাক ক্ষত ছিল সেই ক্ষতটা আমি গিয়ে পরিষ্কার করলাম, এবং সেখানে যেখান দিয়ে রক্ত পড়ছিল সেই জায়গাটায় স্যাবলন লাগিয়ে দিতে, তারপর সেখানে ব্যান্ডেজ করে দিলাম। তারপর আমি বাইরে আসলাম রান্না করার জন্য। বেশ খানিকক্ষণ তরকারি উঠে ভাত রান্না করতে বসিয়ে দিলাম। ভাত তখন ফুটছিল চুলায়। আমি তখন অন্যান্য সমস্ত কিছু কোটাকুটি করছিলাম। ঠিক সেই মুহূর্তে দেখলাম ঘরের ভিতর থেকে একটা জ্বলন্ত আভা জ্বলে উঠল, এবং খানিকক্ষণের মধ্যেই মেয়েটি বাইরে এসে আমার দিকে তাকিয়ে আছে। আমি মেয়েটির দিকে এক দৃষ্টিতে তখন তাকিয়ে আছি। আমার হাতে তখন তরকারি রয়েছে কাটার জন্য। মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে। তারপর বেশ খানিকক্ষণ এদিক ওদিক তাকিয়ে আমার চোখের সামনে থেকে চোখের পলকে সেখান থেকে গায়েব হয়ে গেল। কোথায় গেল কিছু বুঝতে পারলাম না। আমার হাত থেকে সমস্ত কিছু পড়ে গেল, কারণ আমি ভয়ে পেয়ে গিয়েছি। ঠিক সেই মুহূর্তে আমি যখন সামনের দিকে আবার তাকালাম, দেখলাম সেই আলো আবার আমার এদিকে ফিরে আসছে, এবং মুহূর্তের ভিতরে আবার মেয়েটা আমার সামনে দৃশ্যমান হলো। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। তারপর আমার চোখের সামনেই মেয়েটা আবার অজ্ঞান হয়ে গেল। কেন অজ্ঞান হয়ে গেল তাও আমি জানি না। আমি সঙ্গে সঙ্গে গিয়ে তাকে ধরে ফেললাম। দেখলাম সে আবার অজ্ঞান হয়ে গিয়েছে। মেয়েটার শরীরে একটা অদ্ভুত সুঘ্রাণ আছে। প্রত্যেকটা মানুষেরই তার শরীরে একটা অদ্ভুত সুঘ্রাণ থাকে, তবে এই মেয়েটি যে কোনো মানুষ না সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। আমি তাকে আমার ঘরের ভিতরে নিয়ে গেলাম। একটু আগে তার শরীর ভীষণ গরম ছিল, এখন আমার বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। তার শরীরের গতিবিধি কোনোটাই যেন আমি বুঝতে পারছি না। খুবই অদ্ভুত বিষয় এটা। আমি যে কি করব তাই আমার মাথায় ঢুকছে না। সব মিলিয়ে আমি তখন মনে মনে ভাবলাম যে এই মেয়ে নিশ্চয়ই স্বাভাবিক কোনো মেয়ে নয়। এ নিশ্চয়ই অন্য কোনো জগৎ থেকে এসেছে।
এবং যেহেতু এরকমভাবে অদৃশ্য হয়ে আবার দৃশ্যমান হয়েছে, তার মানে এর নিশ্চয়ই কোনো রহস্য আছে। আমি তখন আবার সেখানে চলে গেলাম। তারপর খাবার দাবার সমস্ত কিছু রেডি করে মেয়েটার জ্ঞানে ফেরার জন্য অপেক্ষা করছি। মুখে একটু একটু পানি ছিটালাম, কিন্তু তাতে কোনো লাভ হলো না। তার জ্ঞান কখন ফিরবে সে বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। আমি তার জন্য অপেক্ষা করে আছি। আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল বলে আমি তখন খাবার খেয়ে ঘরের ভিতরে গিয়ে একটা চেয়ারের ওপর বসলাম, কারণ আমি যে খাটে ঘুমাই সেই খাটে তো সে ঘুমিয়ে আছে। পরে ভাবলাম যে সে যেহেতু এরকমভাবে শুয়ে আছে, আমার এখানে থাকা তো ঠিক হবে না, কারণ সে একটা মেয়ে মানুষ আর তার শরীরের কাপড় সবসময় ঠিক থাকে না। আমি তখন সেখান থেকে এসে আমার বাইরে যে চৌকিটা পাতা আছে সেই চৌকির উপর শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম, এবং কখন যে চোখ লেগে আসলো আমি জানি না। রাত তখন বেশ গভীর, অনেকটা রাত হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। আচমকা আমার চোখ খুলে গেল, হয়তো টেনশনে। চোখ খুলে আমি খেয়াল করলাম মেয়েটা ঠিক আমার পায়ের কাছে বসে আছে। কেন বসে আছে বা কিসের জন্য এখানে এসেছে আমি জানি না। আমি উঠে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে পেছনে সরে গেলাম। শরীরকে বুকে ধুতে নিয়ে বললাম, কি যে আপনি কে, এবং আপনি এখানে এসে এরকম হয়ে বসে আছেন কিসের জন্য? তারপর ঘরের ভিতর তাকাতা দেখলাম হারিকেন তখনও জ্বলছে, কিন্তু মেয়েটা বাইরে এসে একজন চুল ছেড়ে দিয়ে আমার দিকে তাকিয়ে হা করে বসে আছে। তারপর আমি মেয়েটাকে আবার জিজ্ঞেস করতে লাগলাম যে আপনি কে, এবং আপনি জঙ্গলের ওখানে এরকমভাবে পড়েছিলেন কিসের জন্য? আপনি কোত্থেকে এসেছেন? মেয়েটা তখনও চুপ। মেয়েটা তখন উত্তর দিল যে এটা কোন জায়গা এবং আমি কোথায় আছি। আমি তখন বললাম যে এটা আমার বাড়ি এবং আপনি এখন অমক জায়গায় আছেন। এটা বলতেই যে সে বলল এটা কোন জায়গা আর আপনি কে? আমি তখন বললাম যে আমি এখানে থাকি, এটা আমার ঘর এবং আমার নাম অমক। এ কথা বলতেই মেয়েটি তখন বলল, আপনি মানুষ? আমি বললাম যে হ্যাঁ। তাই বলেই সে প্রায় এক প্রকার আমার পর হামলে পড়ার মতো অবস্থা এবং আমাকে গলা চিপে ধরে মেরে ফেলবে এরকম একটা অবস্থা। আমি তখন খানিকটা সামলিয়ে তাকে একটা ধাক্কা দিয়ে পেছনে সরিয়ে দিলাম। তারপর আমি তাকে বললাম যে আপনি আমাকে এরকম করছেন কিসের জন্য? আপনি আপনার জীবন বাঁচিয়েছি। আপনি জঙ্গলের ধারে অচেতন অবস্থায় পড়েছিলেন, সেখান থেকে আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। এই বুঝে জীবন বাঁচানোর প্রতিদান। মেয়েটা তখন চুপচাপ করে সেখানে বসল। তারপর বলল যে আপনি আমাকে এখান থেকে নিয়ে এসছেন মানে আমি তো কিছু বুঝতে পারছি না। আমি তখন বললাম যে আপনি কে এবং কোত্থেকে এসেছেন? আপনার আচরণ হাবভাব কোনো কিছুই আমার কাছে ভালো লাগছে না। আপনি তখন আচমকা গায়েব হয়ে গেলেন, আবার ফিরে আসলেন, এখন আবার বলছেন যে আমি কে, অজ্ঞান হয়ে গেলেন, কোনো কিছু তো বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে মেয়েটা চুপচাপ খানিকক্ষণ বসে রইল এবং বলল যে আমি কোনো আশরাফুল মাখলুকাত না, আমি জিন জাতিদের মধ্যে একজন, আর আমি একটা জিন এবং আমি জিনের জগৎ থেকে এসেছি। কিন্তু আমি মানুষের জগতে এসে কিভাবে বোঝালাম সেটি তো আমি বুঝতে পারছি না। আমি তো ওপর দিয়ে তখন সে বলতে লাগলো যে হ্যাঁ মনে পড়েছে, আমি এদিক দিয়ে যখন যাচ্ছিলাম তখন হচ্ছে আমাকে এক বান কেউ একজন ওপর থেকে নিচে থেকে মারে আমার গায়ের ওপর, এবং সেটা লাগার পর আমি সঙ্গে সঙ্গে নিচে পড়ে যাই। সম্ভবত কোনো মানুষতান্ত্রিকের কাজ। আমার আব্বাজান বলেছিলেন যে মানুষতান্ত্রিকটা অনেক খারাপ হয়। এর আগে আমি তার নজির আমার আব্বাজানের সঙ্গে থাকতে দেখেছি, তবে এবার যে সত্যি সত্যি সেটা আমার ওপর পড়বে আমি সত্যিই ভাবতে পারিনি। তারপর আমি উড়ে অনেকটা পথ আসি। আসার পর হঠাৎ করে আমি অচেতন হয়ে পড়ি, এবং কিভাবে অচেতন হয়ে পড়ি আমি আসলে বলতে পারবো না। তারপর আমার আর কিছু মনে নেই। আমার কাছে মনে হয়েছে যে সেই তান্ত্রিক বা সেই মানুষটা হয় আপনি। এজন্যই আমি আপনার গলা চিপে ধরেছি। আপনি দয়া করে কিছু মনে করবেন না। আমি তখন বললাম, না আমি কিছু মনে করিনি। আপনি এসব নিয়ে একদমই চিন্তা করবেন না। আমি সত্যিই কিছু মনে করিনি। তারপর মেয়েটাকে ঘরের ভিতরে আবার নিয়ে যাওয়া হলো। মেয়েটা বেশ দুর্বল ছিল, সে পড়ে যাচ্ছিল। আমি যে তাকে ধরতে এসে কোনো কিছু বলল না। তারপর তাকে ধরে আমি আবার ঘরের ভিতরে নিয়ে গেলাম। মেয়েটাকে শুয়ে দিলাম, বললাম আপনি বিশ্রাম করুন, আপনার কিছু খেয়ে নেওয়া উচিত। আমি মনে হয় যে খাওয়া দাওয়া করলে আপনি হয়তো খানিকটা এনার্জি ফিরে পাবেন। মেয়েটি তখন বলল যে আমার নাম হচ্ছে রূপান এবং আমি অমুক জায়গায় থাকি। আমি ওইখানকার এক সর্দারনির মেয়ে এবং আমি সেখানেই ফিরে যাচ্ছিলাম। কিন্তু আমি এখন যে পরিস্থিতির মধ্যে আছি, এরকম অসুস্থ অবস্থায় আমি এখান থেকে ফিরে যেতে পারবো না। আমি আসলে এখান থেকে উড়ে পালিয়ে যেতে চেয়েছিলাম, তবে পালিয়ে যেতে পারিনি। কারণ হচ্ছে কেন এক অজানা শক্তি আমাকে এখানে আবার ফিরিয়ে নিয়ে এসেছে এবং আমি অজ্ঞান হয়ে যাই। আমার শরীর অনেক দুর্বল। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি এখানে বিশ্রাম করুন। আশা করি আপনি কয়েকদিনের ভিতরে এসে সুস্থ হয়ে যাবেন। আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি,
আপনি খাবারগুলো খান, আশা করি খুব সুস্থ হয়ে যাবেন খুব দ্রুত। তারপর আমি মেয়েটাকে ভাত এবং তরকারি এনে দিলাম, যেগুলো সাধারণত আমরা খাই। তবে তাকে ভাত এবং তরকারি এনে দেওয়ার পরে সে খাবারগুলো শুকল, কিন্তু খেল না, কারণ নাকি তার কাছে বিটকটা গন্ধ লাগছে। আমি তখন বললাম যে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কি খাবেন সেটা বলুন, বা আপনারা কি খান সেটা আমার কাছে বলুন, আমি সেটা এনে দিচ্ছি। মেয়েটি তখন ভাতের থালা শুকিয়ে সে ভাতগুলো শুকনো অবস্থায় খেতে শুরু করল, কোনো তরকারি ছাড়া। আমি তখন তাকে বললাম যে, আপনি তাহলে এটাই খান, আমি আপনার জন্য অন্য কোনো কিছু ব্যবস্থা করে দিচ্ছি, আপনি কি অন্য কোনো কিছু খাবেন? তখন সে বলল যে, না, আমার এতে খেয়েই হয়ে যাবে, আমি এখন এখান থেকে একটু বিশ্রাম করব। তারপর সে শুয়ে পড়ল। শুয়ে পড়ার বেশ খানিকক্ষণ পর সে ঘুমিয়ে পড়ল। তারপর আমি বাইরে চলে আসলাম। ওদিকে সকাল হতে চলেছে। আজকে রাতে আমার একদমই ঘুম হয়নি। সকাল সকাল উঠে আমাকে আমার কাজের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। আমি তখন মেয়েটাকে বললাম, আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়ুন। তাই বলে আমি বাড়ি এসে এখানেই ঘুমিয়ে পড়লাম। আজকে যে অফিসে যেতে দেরি হবে সেটা আমি খুব দিব্যি বুঝে যাচ্ছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম অনেকটা বেলা হয়ে গিয়েছে। তড়িঘড়ি করে গোসল করে আসলাম পাশের পুকুর থেকে। আমার যেখানে থাকি সেখানে একটা দিঘি আছে, জঙ্গলের একদম মাঝ বরাবর। সেই দিঘিতে আমি গোসল করে আসলাম। গোসল করে এসে ঘরে এসে দেখি মেয়েটা তখনও ঘুমাচ্ছে। আমি খাবার বাড়ছি, ঠিক তখনই সে উঠে বলল, কি, আপনি কোথায় যাচ্ছেন? আমি তখন বললাম যে, আমি তো যাচ্ছি একটু কাজে, আমি সন্ধ্যার দিকে ফিরব। মেয়েটি তখন বলল, আমাকে একা রেখে চলে যাবেন? আমি বললাম, কাজে না গেলে তো আমার আসলে যেতে হবে তো সেখানে মজুরের কাজ, তো সেহেতু আজকে আমি তো সরিয়ে নিয়ে আসিনি। মেয়েটি তখন বলল, প্লিজ আমাকে দয়া করে এখানে একা ছেলে যাবেন না, আমার ভীষণ ভয় লাগছে ওই লোকটি যদি সত্যি সত্যি চলে আসে এবং আমাকে যদি এখান থেকে নিয়ে যায়, আমি তখন হয়তো আর নিজের দেশে ফিরে যেতে পারবো না। আপনি আমাকে নিজের দেশে ফিরে যাওয়ার জন্য সাহায্য করুন, না হলে হয়তো আমি সেটা পারবো না। তারপর মেয়েটি এই কথা বলতেই আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এমন করে বলছেন, তাহলে আমি আপনাকে সেটাই করব যেটা আপনি চাচ্ছেন। তারপর মেয়েটির সঙ্গে আমি সারাদিন সেখানে থাকলাম। সকালবেলা তাকে ভাত রান্না করে দিলাম, গরম ভাত। শেষে গরম ভাতগুলো খেল। সে তরকারি বা অন্য কিছু কোনো কিছুই ছুঁয়ে দেখছে না, শুধুমাত্র ভাতগুলো খাচ্ছে, এবং অন্যান্য তরকারি নাকি তার কাছে ভালো লাগে না। সে নাকি এরকমভাবে খায় না, তারা নাকি হাড় খেতে পছন্দ করে। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি বিকেলবেলা আপনাকে হাড় এনে রান্না করে দিব। তখন মেয়েটি বলল যে, আমরা সাধারণত হাড়গুলো এরকম খাই না, অন্যভাবে অন্য নিয়মে খাই, সেটা হয়তো আপনি রান্না করতে পারবেন না। আপনার নাম কি? আমি তখন বললাম যে, আমার নাম আবদন, আমি এখানেই থাকি। মেয়েটি এবং আমি বিকেলবেলা আমাদের সেই ঘরের সামনে এরকমভাবে খাটের ওপর বসে আছি। মেয়েটি তখন শরীর বেশ খানিকটা খারাপ দেখে বোঝা যাচ্ছে। তার শরীরে সম্ভবত জ্বর এসেছে, বা যাই হোক, সে অনেকটা অসুস্থ। মেয়েটি তখন আমাকে বলল যে, আপনি এখানে একা কেন থাকেন? আপনার পরিবারের লোকজন কোথায়? আমি তখন বললাম যে, আসলে আমার পরিবারের লোকজন নেই। আমার আব্বা ছোটবেলায় মারা গিয়েছে, তার কয়েক বছর পর মা মারা গিয়েছে। এরপর আমি দাদির কাছে এখানে মানুষ হয়েছি। এখন এখানে বলতে আমি একাই থাকি, তাছাড়া আর কেউ থাকে না। তারপর মেয়েটি বলল যে, সত্যি আপনি একা থাকেন? একা থাকতে আপনার ভালো লাগে? আমাদের জিনের জগতে এত এত জিন, এত এত সকলে, অথচ আমি এখানে আমার থাকতে কেমন যেন খুব অদ্ভুত লাগে, অথচ আপনি এখানে একা থাকেন, তাও আপনার এখানে থাকতে কোনো অদ্ভুত লাগে না? আমি বললাম যে, দেখুন, আসলে এখানে একা একা থাকতে থাকতে আমার অভ্যাস হয়ে গিয়েছে। আর আমি প্রত্যেকদিন সকালে কাজে চলে যাই। কাজে গেলে সকলের সঙ্গে দেখা হয়, কথা হয়, গল্প হয়। কাজ শেষ করে আমি সন্ধ্যার পরে বাসায় ফিরে আসি এবং এসে ঘুমিয়ে পড়ি। এই আপনি এসেছেন বলে এখানে হয়তো একা থাকা হচ্ছে। তাছাড়া প্রায় সপ্তাহের ৭ দিন ও মাসে ৩০ দিন আমি কাজে যাই। তারপর বলল, তারপর আত্মীয়স্বজন না থাকলে খারাপ লাগে। আমি বললাম, প্রায় একটু লাগে, তবে কিছু করার নেই, এটাই। তারপর আমি বললাম যে, আপনি তো শুধুমাত্র ভাত খেয়ে আছেন, আপনি আর কি খাবেন যেটা আমি আপনাকে খাওয়াতে পারি? তারপর মেয়েটি বলল, আমার একটু মিষ্টি খেতে ইচ্ছে করছিল, এই সময়টাতে আমি মিষ্টি খাই। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি ঘরে গিয়ে একটু বিশ্রাম করুন, আমি হাট থেকে আসছি। এখান থেকে আমাদের হাটটা খুব বেশি দূরে না, আমি হাটে গিয়ে দেখি মিষ্টি পাওয়া যায় কিনা। আমাদের গজানন্দ নামে একটা দোকান আছে, গজানন্দ মশাই খুব সুন্দর মিষ্টি বানায়। আপনি কি মিষ্টি খাবেন বলুন? সে বলল, আমি তো মানুষের বানানো মিষ্টি কখনো খাইনি, তবে একবার নিয়ে এসেছিল এক চাচা, অনেক দূর থেকে এক ধরনের লাড্ডু নিয়ে এসেছিল, আর এক ধরনের ছানার মিষ্টি নিয়ে এসেছিল, খুব সুস্বাদে খেতে ছিল, যদি সেটা পান তাহলে নিয়ে আসবেন। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে বসুন, আমি তাহলে যাই। তাই বলে তাকে ঘরের ভিতরে রেখে আমি বাড়ি থেকে সিটকারি মেরে দিলাম। বললাম, এতে করে কেউ বুঝতে পারবে না যে ঘরের ভিতরে কেউ আছে, কেউ আসলে ও ফিরে যাবে, তবে আপনি কিন্তু কোনো শব্দ করবেন না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে যাই। তারপর মেয়েটি ঘরের ভিতরে সেরকমভাবে বসে রইল। আমি বাজারে গিয়ে তার জন্য দই,
তারপর সেই ছানা মিষ্টি আরও কয়েকটা মিষ্টি নিলাম। যদিও আমার কাছে খুব বেশি টাকা ছিল না, তবুও মেয়েটা খেতে চেয়েছে। মেয়েটাকে দেখতে এত বেশি প্রাঞ্জল আর এত বেশি সুন্দর যে প্রথম দেখাই জন্য আমি তার প্রেমে পড়ে গিয়েছি, এমনটাই মনে হতে লাগলো। কারণ এর আগে কোনো মেয়ের এতটা কাছাকাছি সত্যি আমি কোনোদিন যাইনি। এই প্রথমবার তার এতটা কাছাকাছি যেতে পেরে সত্যি আমার কাছে অন্যরকম লাগছিল, এবং তার প্রতি এক প্রকার মায়াময় ভাব আমার চলে এসেছিল, যেটা কিনা আমার সত্যি খুব অন্যরকম লাগছিল। মেয়েটা তখন হয়তো ঘরের ভিতরে বসে আছে, সেই চিন্তা করে আমি খুব দ্রুত গতিতে বাড়ির দিকে চলে আসি এবং চিন্তা করি যে বাড়িতে এসে যখন তাকে এটা দিব তখন নিশ্চয়ই সে খুশি হবে। আমি এসে দেখলাম মেয়েটা ঘুমিয়ে পড়েছে। আমি তার পাশে সেই জিনিসটা রাখলাম। সে ঘুমিয়ে আছে। আমাকে রাত্রের জন্য রান্না করতে হবে। তারপর আমি রাত্রের জন্য রান্না করতে শুরু করলাম। রান্না করার এক পর্যায়ে দেখলাম মেয়েটা উঠে বারান্দায় এসে বসেছে এবং আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। হাঁড়িখানার আলো জ্বলছে। আমার ঘরে তখন কোনো আলো নেই, হাঁড়িখানার আলো ছাড়া। সেই এসে রান্নাঘরের পাশে একটা টোল নিয়ে বসল। এত সুন্দর মায়াবী লাগছিল তাকে দেখতে, মনে হচ্ছিল যে তার প্রেমে ঢুপ করে পড়ে যাই। ঠিক সেমনটাই। এত সুন্দর মায়াবতী মেয়ে আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। মেয়েটি আমার পাশে বসে বলতে লাগল, আজকে কি রান্না করছেন আপনি? আমি বললাম, এই তো মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব, আর এই টুকটাক যা আছে দেখতেই তো পাচ্ছেন। আপনার মিষ্টিটা রেখে এসেছে ওখানে, দেখেছেন? মেয়েটি বলল, হ্যাঁ, খেয়েছি একটু। আসলে আপনাকে একা রেখে খেতে ইচ্ছে হচ্ছে না, এই জন্যই ভাবলাম যে আপনি রান্না শেষ করুন, একসঙ্গে না হয় আপনার সঙ্গে খাবো। আমি তখন বললাম, আপনার জন্য কিছু ফল নিয়ে এসেছি, আপনি নাকি ফল খেতে পছন্দ করেন? মেয়েটি তখন বলল যে, হ্যাঁ, আমি সেগুলো দেখেছি, খাবো একটু পরে। মেয়েটির কণ্ঠটা পরিবর্তন হয়ে গিয়েছে, কারণ সে ঘুমিয়ে উঠেছে। তার শরীর আবার আলো চকচক করে জ্বলছে। আমি তখন তাকে বললাম যে, আপনার শরীরে যে আলোটা জ্বলে, এটা কিসের জন্য জ্বলে? মেয়েটি তখন বলে, আমাদের শরীরে যখন পূর্ণ শক্তি থাকে বা পূর্ণ আলো থাকে, তখন আমরা পুরোপুরি শক্তি ফিরে পাই। তবে আমার শরীর এখন পূর্ণ আলো নেই, যার কারণে আমি আমার জগতে ফিরে যেতে পারবো না। আমার শরীরে পূর্ণ আলো আসা পর্যন্ত আমাকে পূর্ণিমা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর সেই সঙ্গে যদি আমাদের ওখানকার কেউ এসে আমাকে নিয়ে যায় তাহলেই আমি কেবল যেতে পারবো। আর তাছাড়া আমি এখন দুর্বল, তো আমার শরীর অসুস্থ, এজন্যই হয়তো আমার শরীর এখন পূর্ণ আলো নেই। মাঝে মধ্যে আলো জ্বলছে, নিভে যাচ্ছে, তবে আমি চাইলে আলো দেখাতে পারি। তাই বলে সে তার শরীরের খানিকটা আলো ছড়িয়ে দিল, তবে সেটা খুব সামান্য ছিল। সেই দিন কি যেরকমভাবে দেখেছিলাম সেটা অনেকটা বেশি ছিল, তবে এখন সামান্য। আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এটা তো আপনার বাড়িতে ফিরে যাওয়ার জন্য প্রয়োজন আছে, আপনি এটা রেখে দিন, সমস্যা নেই, আমার দেখাতে হবে না। তারপর গল্প করতে করতে আমার রান্না শেষ হয়ে গেল। বারান্দায় গিয়ে পাটি বিছালাম। সে বলল, আপনারা কি এরকমভাবেই খাবার খান? আমি বললাম, হ্যাঁ, আমরা এরকমভাবেই খাবার খেতে পছন্দ করি এবং আমাদের সিস্টেমই এরকম। আর আমাদের এই এলাকায় অনেক ঘর আছে, তারাও মোটামুটি আমাকে মাঝে মধ্যে খাবার দিয়ে যায়, সবাই ভালোবাসে। আমাদের যে পাশের প্রতিবেশী আছে, তিনিও আমাকে খাবার দিয়ে যান। এ কথা বলতে বলতেই পাশের যে চাচি আছে, তিনি তখন একটা থালা ভর্তি খাবার নিয়ে এসে উপস্থিত হলেন। আমি তখন দড়িগড়ি করে কি করব কিছু ভেবে না পেরে বললাম, আপনি তাড়াতাড়ি পালান, উনি দেখে ফেলে সমস্যা হবে, বলবে এরকম একটা মেয়েকে তুই ঘরের ভিতরে নিয়ে কি করছিস, বিয়ে করেছিস নাকি, এসব বলবে। মেয়েটি বলল, আচ্ছা বলুক না, দেখি না কি বলে উনি। তারপর এক প্রকার মহিলাটা চলে আসলো। আসার পর আমি বললাম, আলে চাচি আপনি? চাচি বলল কি যে, আজকে আমার ভাইয়ের বাড়িতে অনুষ্ঠান ছিল, সেখান থেকে অনেক খাবার নিয়ে আসছি, ভাবলাম তোরা একটু দিয়ে যাই, এই নে। তাই বলে সে আমার সামনে খাবার রাখল। মেয়েটার দিকে সে কখনো ঘুরে ফিরে তাকালো না। তারপর সে সেখান থেকে চলে গেল। মেয়েটা তখন হাসছে, মুচকি হাসছে। আমি বললাম, আপনি হাসছেন? আপনি কেন হাসছেন? আর উনি আপনাকে দেখে কোনো কষ্ট করল না? কিসের জন্য? কোনো কথা বলল না কেন? তারপর মেয়েটি বলল, মেয়েটি, উনি তো আমাকে দেখতেই পাচ্ছে না, তাহলে উনি আমাকে দেখবে কিভাবে বলুন? উনি তুমি করে বলে ফেলল। আমি বললাম যে, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আপনি তো একটা পরী, আপনি তো কোনো মানুষ নন, এজন্যই হয়তো আপনাকে দেখতে পাইনি। তখন জিন মেয়েটি বলল যে, হ্যাঁ, এটা খুব ভালো বলেছ, তুমি পরী। আমাকে অনেকে পরী বলে ডাকে, আর আমাদেরকে তো পরীই বলো, তোমরা তো পরী বলো, তাই না? আমি বললাম, হ্যাঁ, পরী বলি। মেয়েটা আমাকে তুমি তুমি করে বলতে শুরু করেছে, যা আমার কাছে খুব ভালো লাগছিল। আমি তখন তার সঙ্গে গল্প করলাম। তারপর সে ভাত খেলো। তারপর তার জন্য যে ফল নিয়ে এসেছিলাম সেগুলো খেলো, মিষ্টি খেলো। এখন আমাকে বেশি রোজগার করতে হবে, কারণ ঘরে একজন এক্সট্রা মেম্বার আছে, যার চিকিৎসা ব্যয়, খাবন খরচ সমস্ত কিছু আমাকে বহন করতে হবে। কিছু সেভিংস অবশ্যই আছে, সেগুলো খরচ করে তার জন্য কাপড় কিনে নিয়ে আসতে হবে, কারণ সে এক কাপড়ই গতকাল থেকে রয়েছে, সে এসে একদিনকে গোসলও করেনি। আমি তখন তাকে বললাম, শুনুন, আসলে আপনার গায়ের মাপটা কি সেটা বললে আমি আপনার জন্য একটা কাপড় নিয়ে আসতে পারতাম, আপনি এক কাপড়ে রয়েছেন। মেয়েটি তখন বলল, কি বলেছে, এক কাপড় রয়েছে? এই যে আমি আপনার শার্ট পরে আছি, এটা কি এক কাপড় বলে? আমি বললাম, সেটা তো এক কাপড়ই হয়ে গেল, তাই না?
আপনি আমার ময়লা শার্টটা পরেছেন, এটা তো আপনার শরীরে মানাচ্ছে না। আপনি কি সুন্দরী, সেই সঙ্গে আমার ময়লা শার্ট আপনার শরীরে লেগে আপনার শরীর নষ্ট হয়ে গেলে? পরি মেয়েটি তখন খেকে দিয়ে হেসে দিয়ে বলল, আয় না বটা, সেমনটা হবে কিসের জন্য? আমি তখন বললাম, না, আপনি আমার বাসায় এসেছেন, আমার বাসার মেহমান আপনি, আপনার প্রতি খেয়াল রাখা আমার দায়িত্ব। আমি আজকে আপনাকে বাজারে নিয়ে যাব, আমি দুপুর নাগাদ কাজ করব, আপনি বাজার আপনাকে যা যা কিনে দিব সেগুলো নিয়ে আপনি চলে আসতে পারবেন না। পরিটি বলল, হ্যাঁ, এখান থেকে এখানে আসতে পারবো আমি, আমার কোনো সমস্যা হবে না, উড়েই চলে আসতে পারবো। তবে আপনি আমাকে বাজারে নিয়ে যাবেন সত্যি? আমি বললাম যে হ্যাঁ, সত্যিই নিয়ে যাব। তারপর সে এক প্রকার তার আগের যে জামাটা ছিল সে জামাটা পরে নিল। ওই জামাটাতে তাকে এত সুন্দর লাগে, খোদার কসম করে বলছি, এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। তারপর সে আমার সঙ্গে বাহিরে আসলো। বাহিরে এসে আমি হাঁটতে শুরু করলাম, গ্রামের সেই শুনশান রাস্তা ধরে হাঁটছি। তারপর মেয়েটি বলল, ওই তান্ত্রিক যদি কোনোভাবে আমাকে দেখে ফেলে তাহলে নির্ঘাত ও আমাকে নিয়ে যাওয়ার জন্য অনেক তড়িঘড়ি করবে, যেটা হয়তো আমি ওর সঙ্গে পারবো না যদি কোনো কিছু হয়। আমি বললাম, ওই তান্ত্রিক কোনোদিন আমি থাকতে নিয়ে যেতে পারবে না, আমার লাশের উপর দিয়ে নিয়ে যেতে হবে। ঠিক তখনই মেয়েটা আমার দিকে তাকালো, বলল, কি বলছো তুমি? তোমার লাশের উপর দিয়ে নিয়ে যাবে কিসের জন্য? আমি তোমাকে যে উপকারটা করছো, আমি চাই না যে আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। আমি বললাম, আহা, তুমি এতটা চিন্তা করো না তো। আমিও তখন তুমি বলে ফেললাম। তারপর মেয়েটা আমার দিকে হা করে তাকিয়ে রয়েছে, আমিও তার দিকে তাকিয়ে রয়েছি। পরীটা যে এত সুন্দর, আমি তখন তার সঙ্গে যেতে শুরু করলাম এবং রাস্তার মাথা পর্যন্ত চলে আসলাম। তারপর সেখান থেকে একটা ভ্যানে চড়ে আমি যাচ্ছি। আমি পুরো ভ্যানটা রিজার্ভ করে নিলাম, কারণ অন্য কেউ যদি ওর পাশে উঠে বসে তাহলে তো সমস্যা হয়ে যাবে। ফাঁকা সিট দেখলেই সে বসে পড়বে, তখন দৌড় কোলে বসে পড়বে। ও বলেছে যে ওকে অদৃশ্য অবস্থায় দেখা যাচ্ছে। তখন ও আমাকে বলল, আরে না রে বাবা, আমাকে দেখা যাচ্ছে, এখন তো আমি দৃশ্যমান হতে পারি, তাই না? আমি একটা মানুষের বেশে আছি, আমাকে যেরকমভাবে দেখতে পাচ্ছ ঠিক সেরকমভাবে দেখা যাচ্ছে। ভ্যানওয়ালা কাকা তখন বললেন, কি বলছো তোমরা? দেখা যাচ্ছে, অদেখা যাচ্ছে? তোমরা দুজনকে তো আমি দেখতে পাচ্ছি, তোমরা কি ভূতপ্রেত নাকি? মেয়েটি তখন হেসে ফেলল। তখন আমি কাকাকে বললাম, আচ্ছা কাকা চলেন। তারপর ভ্যানওয়ালা বাজার পর্যন্ত খালি গেল। আমি যেখানে কাজ করি সেটা হচ্ছে একটা সমিলের দোকান, মানে সমিলের কারখানা। সেখানে কাটার কাজ করি, সারাদিন শরীরে ময়লা এবং জিন্দ্রশিন্দ্র সমস্ত কিছু থাকে। বিকেলবেলা গোসল করে একবার কাপড় চোপড় পরে তারপর আমি ওখান থেকে আসি। আমি সেখানে যাওয়ার পর মালিককে বললাম, মালিক, কালকে একটু শরীর খারাপ হয়েছিল, এই জন্য আসতে দেরি হয়ে গেছে, আজকে আমাকে 1 ঘন্টার জন্য ছুটি দিন, আমি 1 ঘন্টা পরে আসছি, এসে তারপর আমি আপনার সমস্ত কাজ করে দেবো আজকে। মালিক তখন ধমকে দিয়ে বলল কি যে, তোর জন্য কি ধর্মশালা খুলে বসেছি, গতকালকে আসিসনি, তোর গতকালকের বেতনের টাকা না কেটে নিব কিন্তু। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, সেটা কেটে নিন, আমি তারপর আমাকে কিছু টাকা দেন, আমার কাছে টাকা নেই। পুরীটাকে আমি দূরে সরিয়ে দাঁড় করিয়ে রেখে এসেছি। পুরীটা যে আমার কাছে এসে দাঁড়িয়েছে সেটা আমি দেখতে পাইনি। তারপর অনেক বকাচকা শোনার পরে সে আমাকে কিছু টাকা দিল। সে টাকাগুলো নিয়ে আমি সেখান থেকে এসে ঘুরতেই যাব, দেখলাম পুরীটা আমার সামনে দাঁড়িয়ে আছে। তখন সে আমাকে বলল, এটা আমার জন্য তুমি করলে? এরকম বকাঝকা শোনার দরকার ছিল? তোমার এটা করা উচিত হয়নি। আমি বললাম যে, তুমি আমাদের বাড়িতে এসেছো আমার বাসায় মেহমান হিসাবে, সে অতটুক তো আমি করতেই পারি, তুমি দয়া করে কিছু মনে করো না। তারপর পরিমায় বলল, আচ্ছা ঠিক আছে, তবে এটার প্রতিদান আমি তোমাকে দিতে চাই। আমি বললাম যে, সেটা পরে দেখা যাবে, তুমি চলো তো আগে। তারপর তাকে মার্কেটে নিয়ে গেলাম, ঠিক ওরকমই দেখতে ওরকম কালারের আরেকটা জামা তাকে আমি কিনে দিলাম, খুব সুন্দর, তার বেশ পছন্দ হলো। সে পছন্দ করে 2টা জামা কিনল এবং আরও বেশ কিছু জিনিসপাতি সে কিনল। কেনার পরে সে বেশ খুশি ছিল, বলল কি যে, এই প্রতিদান আমি কোনোদিন ভুলতে পারবো না, তুমি আমাকে যেরকমভাবে। আমি তখন তাকে বললাম, আহা পরি, তুমি এরকমটা বলো না তো, সত্যি তুমি এরকম বললে আমার কেমন যেন লাগে। আমি কি তোমার পর নাকি? হতে পারি পর তুমি, অন্য কোনো জগতের, কিন্তু মানবতার খাতিরেও আমি তোমাকে এইসব করতে পারি, তাই না? তখন ও আমাকে বলল, তুমি আমার ওপর করুণা করছো তাই না? আমি বললাম, একদমই না, করুণা যদি করারই হতো তাহলে তোমার কাছ থেকে আমি বিনিময় চাইতাম, তবে সেটা আমি তোমার কাছে চাচ্ছি অবশ্যই না। তুমি এখন বাড়ি পর্যন্ত যেতে পারবে? আমার আসলে খুব টেনশন হচ্ছে, চলো তোমাকে আমি বাড়ি পর্যন্ত দিয়ে আসি। তাই বলে এক প্রকার সে না করা সত্ত্বেও আমি পরীটাকে বাড়ির একদম কাজ পর্যন্ত দিয়ে তারপর বললাম কি যে, ঠিক আছে, আমি তখন কাজে যাই। পরী তখন বলল যে, আসার সময় ওই মিষ্টি আর ফলগুলো নিয়ে আসেন, আমার খুব ভালো লাগে খেতে, টক জাতীয় ফল, মানে আমরা অনেকে খুব ভালো লাগেছে খেতে, সেদিনকে আমরা নিয়ে এসেছিলাম। মেয়েদের আমরা খেতে ভালো লাগে, সেটা আমি মোটামুটি জানতাম। তারপর কথা বলার পর আমি বললাম, ঘর থেকে কিন্তু বের হয়েও না। তারপর আমি ঘর থেকে চলে এলাম আবার সেই মার্কেটে আসার পর মালিক তো বকাঝকা, অনেক বকাঝকা শোনার পরে আমি কাজ শুরু করলাম। এই মেয়েটার জন্য এত কিছু পড়ছি, সেটি আমার কাছে বেশ ভালো লাগছে। যাই হোক, গল্পগুজব করার পরে কাজ কমপ্লিট করার পরে মালিক আমাকে ছাড়ল প্রায় সন্ধ্যা 7টার দিকে। ওই সময় আমার ওই জঙ্গলের রাস্তা ধরে যেতে কেমন একটা লাগবে সেটাই বুঝতে পারছি না। আমি সেই জঙ্গলের রাস্তা ধরে হেঁটে আসছি, আমার শরীরে, আমার হাতে কোনো আলো নেই,
অন্ধকারের ভিতরে আমার হেঁটে আসতে হবে। শুনশান একটা জায়গা, আমার ভয় লাগছে। ঠিক তখনই দেখলাম জোলাকির মতো একটা আলো হঠাৎ করে জ্বলে উঠল। তারপর একটু একটু করে বাড়তে বাড়তে সে আলোটা বেড়ে গেল এবং বেড়ে আমার কাছে এসে একদম আমার সামনে দাঁড়ালো এবং তার গায়ে চকচক করে আলো জ্বলছে। এটার কেউ নয়, এটা হচ্ছে পরিমেটা। পরিমেটা আমার সামনে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে আমাকে বলছে যে, তোমার আস্তে আস্তে দেরি হলো কিসের জন্য? তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি বললাম যে, মালিক তো আজকে ছাড়েনি, আজকে আসলে সকালে কাজ তো করিনি, এই জন্য সন্ধ্যা পর্যন্ত কাজ করিয়ে নিয়েছে, সেই জন্য আসতে দেরি হয়েছে। আমার শরীরে তখন ময়লা লেগেছিল। পরিটা তখন বলল যে, আপনার শরীরে তো একদম ময়লা লেগে আছে, আপনি এখানে। আমি বললাম যে, আসলে গোসল করিনি তো, এরকমভাবে চলে এসেছি, আর অন্ধকারে তো, এজন্য আস্তে আস্তে একটু আসছি। পরি তখন বলল, আচ্ছা ঠিক আছে চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি। তাই বলে সে আমার হাত ধরল, হাত ধরে আমাকে অনেকটা শূন্যে ভাসিয়ে ফেলল। আমি যেন আলোর গতিতে ছুটছি। কয়েক মুহূর্তের ভিতরেই আমি আমার বাসার সামনে চলে আসলাম। বাসার সামনে পুকুরটা না, বড় একটা দিঘি বলতে হবে। তারপর আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি গোসল করে নেই। মেয়েটি আমার জন্য সমস্ত তোয়ালে জামাকাপড় সব এনে রেখেছে এবং রেখে বলল, এই নাও, এই জিনিসটা নিয়ে তুমি গোসল করে তারপর ঘরে আসো, ময়লা অবস্থা কিন্তু আসা যাবে না। আর তারপর আমার হাত থেকে সেই জিনিসগুলো নিয়ে এসে তখন ঘরের ভিতরে চলে গেল। আমি গোসল টোসল করে ঘরে চলে আসলাম। ঘরে এসে তারপর তার সঙ্গে আমি গল্প করতে লাগলাম। তারপর দেখি যে সে, আমি যেরকমভাবে রান্না করি, সে রান্না করার জন্য সমস্ত কিছু রেডি করে রেখেছে। আর ও তো রান্নার প্রসেস জানে না যে কিভাবে রান্না করতে হয়, তবে ভাত রান্নার প্রসেস ও এর আগের দিন রেখেছে। দুজনে একসাথে বসে রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে খেয়ে নিলাম। মেয়েটা আমার প্রতি যেন অন্যরকম একটা অ্যাফেকশন কাজ করছে, সেটা দেখেই আমার বেশ ভালো লাগতে শুরু করলো। প্রায় প্রত্যেক দিনই আমার নিয়ম এরকম হতে শুরু করলো। আমি প্রত্যেক দিন সন্ধ্যার পরে আসতাম, ও আমার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতো সেখানে। ওর শরীর তখনও খারাপ ছিল, রাত্রেবেলা হলেই ওর শরীরটা কেমন যেন খারাপ হতো। আর দিনের বেলা ও কীরকম থাকতো সেটা তো আমি জানি না, সেটা বলতেও পারবো না। তবে ও এরকমভাবেই ঘরের ভিতরে থাকতো এবং সব সময় লুকিয়ে থাকতো। ও বলতো যে সুস্থ হলে তারপর ও নাকি এখান থেকে চলে যাবে। এটা শুনলেই আমার মন খারাপ হয়ে যেত। পরিটা আমাকে এই কথা বলতে আমি বললাম যে, তুমি তো চলে যাবে, তখন আমাকে দেখে আমার তো তখন একা একা আবার থাকতে হবে। ও বলল কি যে, আমি হয়তো আবার তোমার কাছে আসব, তবে আমাকে তো ফেলে যেতে হবে আমার জগতে, এটা তো আর আমার জগৎ না। প্রায় 15-20 দিন তার সঙ্গে আমি এরকমভাবে থাকতে শুরু করলাম বা ছিলাম। এরকমভাবে আমার প্রত্যেকটা সকাল, প্রত্যেকটা রাত বেশ ভালো কাটছিল। আমার জীবনে এরকম পরিবর্তন এর আগে কখনো আসেনি। যেটা এসেছে সেটা দেখে আমার কাছে খুব আনন্দ লাগছে, যা কিনা আমার জীবনকে পুরো বদলে রেখে দিয়েছে। আমি তখন পরিটাকে বললাম, একদিন বসে আছি সন্ধ্যার দিকে, তুমি তো চলে যাবে তাই না সুস্থ হলে পুরোপুরি? পরিটা তখন বলল, হ্যাঁ, সামনেই পূর্ণিমা আসছে, পূর্ণিমা আসার আগেই আমি এখান থেকে চলে যেতে পারবো, এবং যদি আমার ওইখান থেকে কেউ আমাকে নিতে আসে তাহলে তো আজকে চলে যেতে পারবো। তবে কেন যেন তোমাকে রেখে যেতে ইচ্ছে করছে না আমার। তোমার প্রতি একটা ওরকম মায়া চলে এসেছে, এখানে আমি এতদিন তোমার সঙ্গে আছি। এটা শুনে তখন আমার মনটা খানিকটা ভালো হলো, কারণ সে বলেছে যে আমার প্রতি তার নাকি একটু মায়া আছে। সেটা যদি থাকে, কিন্তু এই কয়েকদিনে ওর প্রতি যে আমার একটা অন্যরকম টান, অন্যরকম ভালোবাসা চলে এসেছে, সেটা আমি বুঝতে পারিনি। ওকে যে রেখে চলে যেতে হবে বা ছেড়ে দিতে হবে, সেটা ভেবেই তখন আমার মন খারাপ হতো এবং খুব খারাপ লাগতো। সেদিন সন্ধ্যাবেলা যখন আমি ওকে নিয়ে সেখানে বসে আছি, ঠিক সেই মুহূর্তে 4-5 জন লোক আমার ঘরের উঠানে এসে উপস্থিত হলো। মেয়েটা তখন কি যেন ঘরের ভিতরে গিয়েছিল। পরি মেয়েটা ঘরের ভিতরে তখন ঘাপটি মেরে বসে আছে, কারণ ও দেখে চিনতে পেরেছে এটা আর কেউ নয়, সেই তান্ত্রিক এবং তার সঙ্গপঙ্গ লোক। তান্ত্রিক এসে আমার উঠানের সামনে বলল কি যে, তোমার এখানে কি কোনো মেয়ে এসেছে এরকম দেখতে? আমি তখন বললাম যে, কই না তো। তান্ত্রিক তখন বলল যে, তুই মিথ্যে কথা বলছিস, মেয়ের কাপড় চোপড় দেখছি তোর ঘরের এখানে, আর তুই বলছিস কোনো মেয়ে এখানে নেই, মিথ্যে কথা কেন বলছিস? আমি তখন বললাম, আমার এখানে কোনো মেয়ে আসেনি, সেটা তো আমি আপনাকে বললামই, আপনি তারপর আমাকে এরকমভাবে করছেন কিসের জন্য? আমি তখন সেই লোকটাকে দেখেই বুঝতে পারলাম যেটা হচ্ছে তান্ত্রিক, এবং এই তান্ত্রিক এখানে কেন এসেছে সেটা আমি খুব ভালোভাবে জানি। আমি তখন তাকে বললাম যে এখানে কেউ নেই, আপনি এখন এখান থেকে চলে যান। তান্ত্রিক তখন তার দৈবিক শক্তি দিয়ে বলল কি যে এখানে কোনো একটা জায়গায় আছে ওই পরি মেয়েটি, সেটা তোর ধরে হোক বা আশেপাশে হোক, আমি তার শক্তি সম্পর্কে বুঝতে পারছি, এবং এতদিন আমি তাকে ট্র্যাক করতে পারিনি। এই গ্রামের প্রত্যেকটা ঘর ঘঁচা হয়ে গিয়েছে, কিন্তু একমাত্র তোর ঘরেই আমি এখন পর্যন্ত দেখিনি, তোর ঘর দেখতে দে। আমি তখন বললাম, একদমই না, আমি এখান থেকে একদমই তোকে দেখতে দেব না। আমার ঘরে মেয়ে ছেলে আছে, আমার বউ আছে, আমি বউকে তোকে কেন দেখাবো? তান্ত্রিক তখন বলল যে, আচ্ছা তাই বুঝি, ঠিক আছে তাহলে থাক। তান্ত্রিক তখন সেখান থেকে চলে গেল। আমি সঙ্গে সঙ্গে ঘরের ভেতরে ঢুকে গেলাম। ঘরের ভিতরে ঢুকতেই আমি পুরিমেটাকে বললাম যে, তুমি দেখো কোনোভাবে তোমার ওইখানকার লোকজনকে তুমি ডাকতে পারো কিনা, যদি ডাকো তাহলে তুমি এখান থেকে চলে যেতে পারবে। আর তান্ত্রিকের হাতে যদি একবার পড়ো,
তাহলে সে হয়তো তোমাকে এখান থেকে আর যেতে দেবে না। আমি সেটা হতে দিতে চাই না। পুরী মেয়েটা তখন বলল যে তুমি বাইরে কি বললে, আমি তোমার বউ। আমি বললাম যে সেটা না বললে কি আমি তোমাকে বাঁচাতে পারতাম? আমি জানি যে তান্ত্রিক আশেপাশেই আছে। আমি পুরীটাকে বলতে লাগলাম আমি জানি যে ও আশেপাশেই আছে এবং ও বুঝতে পেরেছে তোমার শরীরের গন্ধ শুকিয়ে ফেলেছে, বুঝতে পেরেছে যে ওইখানেই এরকমভাবে ঘাপটি মেরে বসে আছে, সেজন্য ও তোমাকে ছেড়ে এখান থেকে কোনোভাবে যাবে না। আশেপাশে বসে আছে এবং সে দেখতে লাগবে। পরিমেটা তখন বলল যে আচ্ছা ঠিক আছে, সেটা আমি জানি, কিন্তু এখন আমার কিছু করার নেই। আমি আমার শক্তি দিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারবো না, আমাকে তোমার সঙ্গে এখানে থাকতে হবে। তাই বলে পরীটা আমার কাছাকাছি ঘেঁষে আমার শরীরের সঙ্গে ঘেঁষে শুলো। এর আগে এমনটা হয়নি। সাধারণত ও উপরে শুতো আর আমি দায়েরে শুতাম, নালে নিচে শুতাম, কিন্তু ও আমার শরীরের সঙ্গে ঘেঁষে শুলো। তাই বলে বলল যে আমি তোমার শরীরের সঙ্গে যদি ঘেঁষে শুয়ে থাকে তাহলে তোমার শরীরের যে সুঘ্রাণ আছে বা তোমার যে গন্ধ আছে সেটা মিশে একাকার হয়ে যাবে, তখন ও আমাকে আর ধরতে পারবে না, মনে করবে যে আমি এখান থেকে চলে গিয়েছি। তাই বলেও আমাকে জড়িয়ে ধরল এবং আমি না চাইতে ওকে জড়িয়ে ধরতে হলো। পরিমেয়েটির শরীর এত বেশি নরম ছিল যে আমি শুধুমাত্র তাকে বাঁচানোর উদ্দেশ্যেই এরকমটা করতে লাগলাম। তবে আমার কাছে কেন যেন মনে হচ্ছিল সে উদ্দেশ্য প্রবন্ধভাবেই আমাকে জড়িয়ে ধরেছে, কিন্তু সেটা আমি মনে মনে ভাবছিলাম, বাস্তবিত না হতে পারে। যাই হোক, আমাদের সে রাত সেরকমভাবেই কাটল। সকালবেলা উঠে দেখি পরীটি আমার বুকের উপর শুয়ে আছে। আমি তখন লজ্জা পেয়ে সেখান থেকে সরে গেলাম। পরীটাও নিশ্চয়ই লজ্জা পেয়েছে। সকালবেলা উঠে আমি তখন ভাবলাম যে আজকে কাজে যাওয়া যাবে না। আজকে রাত্রি হচ্ছে ফুল পূর্ণিমা এবং এই পূর্ণিমা রাতে তোমাকে এখান থেকে যেভাবেই হোক বের করে দিতে হবে। আজকেই তো তুমি যাওয়ার সক্ষমতা অর্জন করবে, তাই না? আমি তখন বললাম যে তাহলে আজকে রাত্রে প্রস্তুত থেকো তোমাকে এখান থেকে। তারপর আমি বললাম যে আজকে আমি কাজে যাব না, তুমি থাকো এখানে, আর তান্ত্রিকটা যে কোনো সময় এখানে চলে আসবে। যেমন কথা ঠিক তেমনটাই কাজ। ওদিন সকালের পরপর তান্ত্রিক এসে উপস্থিত, বলল কি যে তুই কিন্তু সত্যি সত্যি বলে দে যে তোর ঘরে কে আছে। যদি বলে দিস তাহলে তোকে আমি পুরস্কার করব। যদি তোর ঘরে ওই পরীটা থেকে থাকে তাহলে বের করে দে আমাদেরকে। যদি সেটা না করিস তাহলে তোর ক্ষতি করব। আমি বললাম যে সত্যিই নেই রে বাবা, তোর এখান থেকে যা, আমার ঘরে যে আছে সে আমার স্ত্রী। তখন আমার সেই পরী মেয়েটি একটা পণ্য মেয়ের রূপ ধারণ করে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো। বলল যে হ্যাঁ গো, কে এসেছে বাইরে? আমি তখন বললাম যে ওই কিছু না, আমাদের এখানকার এক লোক কাকে যেন খুঁজছে। তাই বলে এসে বলল একটু এদিকে আসো তো। এটা বলে এসে আমাকে তার কাছে নিয়ে তার সাথে প্রায় একদম তার কাছাকাছি ঘেঁষে বলল কি যে কোনো কথা বলবে না, তুমি চুপচাপ আমার সঙ্গে দাঁড়িয়ে থাকো। আমরা যদি স্বামী স্ত্রীর অ্যাক্টিং করতে পারি তাহলে হয়তো ওরা চলে যেতে পারবে, আর আমরা কাছাকাছি থাকলে ও আমার গায়ের ঘ্রাণ খুঁজে পাবে না। আমি তখন তার খুব কাছাকাছি গেলাম। সত্যি সত্যি তান্ত্রিক তখন বিশ্বাস করে চলে গেল যে হ্যাঁ, সম্ভবত এখানে ওই পুরীটা নেই, কারণ পুরীটা থাকলে তার গায়ে সেই সুঘ্রাণ ট্র্যাক করা যেত, কিন্তু সেটা ওই তান্ত্রিকটা ধরতে পারছে না। তান্ত্রিক সেখান থেকে বেরিয়ে গেল। আমি তখন বললাম যে এটা কি হচ্ছে, আজকে সত্যি তুমি চলে যাবে সেটা ভেবে কেমন যেন খারাপ লাগছে আমার কাছে। পুরীটা তখন বলল যে আমাকে তো যেতেই হবে আমার জগতে ফিরে না গেলে হয়তো আমি আর কোনোদিন ফিরে যেতে পারবো না। এই পূর্ণিমায় আমাকে যেতে হবে। আর এই তান্ত্রিক যদি কোনোভাবে আমাকে দেখে ফেলে বা আমাকে ছুঁয়ে ফেলে তাহলে আমি এখান থেকে কখনো বের হতে পারবো না। আর আমি আমার এলাকার লোকজনকে সিগন্যাল পাঠিয়ে দিয়েছি, তারা খুব শীঘ্রই আমার এখানে চলে আসবে। আমি আজকে সন্ধ্যার দিকেই চলে যাব এবং সন্ধ্যার দিকে আকাশে ফুল জ্যোৎস্না বেরোবে, তখন আমি এখান থেকে বেরিয়ে যাব। আমার মন ভীষণ খারাপ ছিল, কারণ এতদিন আমি পরিমেটার সঙ্গে থেকেছি, আর আজকে এরকম একটা মায়াময় দিনে যে কিনা আমাকে জড়িয়ে ধরে এখান থেকে চলে যাবে, সেটা কি ভালো লাগবে? অবশ্যই না, খুব খারাপ লাগবে আমার, এবং সেরকমটা আমার কাছে লাগছিল। আমি প্রায় সন্ধ্যা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর রাত তখন গভীর হলো, রাত ৯টা বাজে। আসমানে জ্যোৎস্না একদম মাথা পর্যন্ত উঠে গিয়েছে। আমি তখন পরীটাকে বললাম চলো তোমাকে আমি দিয়ে আসি। পরীর শরীরে তখন চকচক করে আলো জ্বলছে। আসমান থেকে চাঁদের আলো তার শরীরে খুব ভালোভাবে পড়েছে এবং পুরো চকমক করছে। ঠিক সেই মুহূর্তে আমি যখন তাকে জঙ্গলের রাস্তা ধরে সামনের দিকে নিয়ে গেলাম, আমি দেখলাম তান্ত্রিক তার ৭-৮ জন সাগর নিয়ে দাঁড়িয়ে আছে এবং বলেছে যে তুই তাহলে এই পরীটাকে এখানে আটকে রেখেছিলি, তাই না? এত বড় শয়তানি আমার সঙ্গে তোর ক্ষমা নেই। ওকে তো আমি ধরবই, সেই সঙ্গে জিন দিয়ে তো কেমন ক্ষতি করব যে তুই জীবনে কোনো কিছু করতে পারবি না। আমি তখন সেই তান্ত্রিককে বললাম যে তুইও কোনো কিছু করতে পারবি না, পরী তুমি এখান থেকে যাও। ঠিক সেই মুহূর্তে পরীকে সেই তান্ত্রিক ধরে ফেলে এবং আমি চিৎকার করতে শুরু করি, কিন্তু কোনোভাবেই কিছু করতে পারছিলাম না। চারদিকে যেন ধরাশায়ী হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে আমার একটা অবাক করে দিয়ে খেয়াল করলাম, উপর থেকে এক ধরনের দৈবিক আলো সেই তান্ত্রিকের গায়ে এসে পড়ল এবং আমি খেয়াল করলাম উপর থেকে ৭-৮টা ধোঁয়া নিচের দিকে নেমে আসতেছে এবং সেই ধোঁয়াগুলো আস্তে আস্তে করে একটা কালো ছায়ায় পরিণত হয়ে গেল। তারা সকলেই ছিল জিন এবং খুবই শক্তিশালী জিন। সেই জিনগুলো তান্ত্রিককে তখন শাস্তি দিতে লাগলো এবং সেই পরিমেডি তখন সেই জিনদের মধ্যে থেকে একটা জিনকে গিয়ে জড়িয়ে ধরল। এটা হচ্ছে সর্দার, এই জিনের বাবা, আর তান্ত্রিক এই পরীটার বাবা। তখন সে আমাকে ইশারা দিয়ে দেখালো এবং বলল যে ওই লোকটি আমাকে এদের হাত থেকে বাঁচিয়েছে। তারপর মেয়েটি বলল যে আমাকে এখন চলে যেতে হবে, তুমি ভালো থেকো। জিন লোকটা তখন বলল যে তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের মেয়েটি উদ্ধার করেছো।
তারপর আমার চোখের সামনে থেকে সেই পরীটা গায়েব হয়ে গেল। আমি সেজন্য সেখানে কান্নায় ভেঙে পড়লাম, কারণ আমার কাছে এত খারাপ লাগছিল, আমি পরীটাকে হারিয়ে ফেললাম মনে হয়, সেরকম আমার কাছে মনে হচ্ছিল। কারণ হারানোর মতোই একটা জিনিস আমি পেয়েছিলাম, যেটা আমি হারিয়ে ফেলেছি, সবথেকে মূল্যবান বস্তু, যেটা আমার জীবনকে সমৃদ্ধ করেছিল, আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছিল। আমার কাছে খুব কষ্ট লাগতে শুরু করলো। ওখান থেকে ফিরে আসার পর আমার জীবন যেন এক অন্যরকম অধ্যায় হয়ে গেল। আমি খুব কষ্টে জীবন কাটাতে শুরু করলাম। আমি জানি না যে পরিমেটা তখন আর ফিরে আসবে কিনা, আমি সম্পূর্ণ অনিশ্চিত ছিলাম। সেই তান্ত্রিককে তারা সেখানে এমনভাবে অপুস্থাপ করে দিয়ে গেল যে সে তান্ত্রিক আর পুনরায় কোনোদিন আমার কাছে ফিরে আসার সাহস করেনি। পরীটা যাওয়ার পর আমার দুনিয়া যেন সম্পূর্ণরূপে অন্ধকার হয়ে গেল এবং এত পরিমাণ খারাপ লাগছিল আমার, আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, এরকম করে প্রায় 3 থেকে 4 মাস সময় কেটে গেল। এই 3-4 মাস আমি পরীটার যন্ত্রণায় এত পরিমাণ পুড়েছি যে বলে বোঝাতে পারবো না। একদিন সন্ধ্যায় মন খারাপ করে আমি জঙ্গলের পাশে সেই দিঘির পাড়ে বসেছিলাম। এত পরিমাণ খারাপ লাগছিল, ঠিক সেই মুহূর্তে আমার নাকে একটা অদ্ভুত একটা সুঘ্রাণ ভেসে আসতে লাগলো। এটা আমার খুব পরিচিত একটা সুঘ্রাণ এবং এই সুঘ্রাণ আমি খুব ভালোভাবেই চিনি। আমি পেছনের দিকে তাকাতেই দেখলাম আকাশী কালারের সেই আগের মতোই একটা জামা পরা, তার শরীরে দৈবিক আলো জ্বলছে এবং আমার মতোই সে অদ্ভুত এক দৈবিক চকচকে আলো পেছনে জ্বলছে। এবং সেটা দেখে আমার বুঝতে একটু বাকি রইল না, এটা পরিমেটি আমার রূপবান আমার কাছে হয়তো ফিরে এসেছে, কিন্তু সেটা আমার প্রেমিকা হিসাবে নাকি অন্য কোনো রূপে আমি বলতে পারবো না। তারপর আমাকে কাছে এসে বলল কি যে, কেমন আছো তুমি? আমি বললাম, ভালো আছি, তুমি কেমন আছো? তাই বলে সে এক আগুনের গতিতে আমার কাছে দৌড়ে এসলো, দৌড়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল কি যে, আমি কি তোমাকে ছাড়া ভালো থাকতে পারি? আমি জানি তুমিও ভালো নেই, আমি যে তোমাকে ভালোবাসি সেটা কি তুমি সে সময় বুঝতে পারোনি? আমি তখন বললাম যে, আমি তো সেই শুরুর দিন যেদিন তোমাকে রেখেছিলাম সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তুমি একটা পরী, আমি কি করে তোমাকে বলি যে আমি তোমাকে ভালোবাসি? আর তুমি যখন বলতে তুমি তোমার জগতে ফিরে যাবে, তখন তো আমি সেটা বলতে পারিনি, কিন্তু তুমি তোমার জগতে ফিরে গিয়েছিলে। আমি তো তোমার আশ্বাস ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি আবার ফিরে এসেছো আমার কাছে। তারপর পরীটা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করলো, বলল, আমি তোমার কাছে চলে এসেছি এবং আমি তোমাকে আমাদের জগতে নিয়ে যাব, যে জগতে শুধুমাত্র তুমি, আমি এবং আমাদের ভালোবাসা থাকবে। যাবে আমার সঙ্গে? আমি তখন বললাম যে হ্যাঁ, অবশ্যই যাব। তারপর সে হাত ধরল, সে হাত ধরে তাদের জগতে গেলাম। তারপর সেখান থেকে খুব মাঝে মধ্যে আমি আমার সেই পুরনো ঠিকানায় ফিরে আসি এবং আমার খুব ভালো লাগে আমার পরিমেকার সঙ্গে থাকতে, এবং সে আমার জীবনটা সম্পূর্ণরূপে বদলে দিয়েছে। আমার একাকিত্ব, আমার এতিম হওয়া এবং সমস্ত কিছু যেন গুছিয়ে দিয়েছে, এবং আমি আমার জীবনে চাইতো তাকে বেশি ভালোবাসি। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো কণ্ঠে আর যে মিজু, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন MS স্টোরি বক্স। যারা এখন পর্যন্ত MS স্টোরি বক্স সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।